প্রথম কমেন্ট করেছেন সামিউল ইসলাম, বেশ ইন্টারেস্টিং এবং ভালো কমেন্ট করেছেন। বলছেন, দাদা অ্যাপেল তাদের ফোনগুলোতে স্টোরেজ টাইপ হিসাবে NVMe ব্যবহার করে, যার ফলে আমি মনে করি পারফরমেন্সে তারা অ্যান্ড্রয়েডের থেকে এগিয়ে থাকে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কেন সেটা দেখতে পাই না। ইভেন স্যামসাং ও তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে NVMe স্টোরেজ ব্যবহার করছে না। এটার কারণ যদি বিশ্লেষণ করতেন। আসলে এই ব্যাপারটা হচ্ছে, একটা ফোনে সবকিছু যেখানে স্টোর হচ্ছে সেই স্টোরেজটা আমরা অ্যান্ড্রয়েডে দেখি UFS, আজকাল UFS 2.2, 2.1, 3.1, এখন 4.0 চলছে। সেখানে আইফোনে আমরা দেখতে পাই NVMe স্টোরেজ টাইপ। এবার NVMe স্টোরেজ যে জিনিসটা, সেই জিনিসটার খরচা অনেক বেশি, দাম অনেক বেশি। আইফোনের দাম তো অনেক বেশি, সেখানে আইফোন সবসময় বেস্ট জিনিসগুলো দেয়, এটা আমরা বরাবরই শুনে এসেছি। তো এটা তার একটা উদাহরণ এবং প্রমাণ। কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো কোম্পানি কোনো ফোনেই NVMe ইউজ করে না। এখানে একটা ব্যাপার আছে যে NVMe স্টোরেজ টাইপ ইউজ করলে তার দাম বেশি পড়ে যায়, ফোনের দাম বেড়ে যাবে, এবং আইফোনের থেকে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন তুলনামূলক একটু হলেও তো কম দামে পাওয়া যায়। যে স্যামসাং ওই কারণেই কম দামে দিতে পারে যে তারা এইসব কিছু জায়গায় কম্প্রোমাইজ করে। আসলে NVMe স্টোরেজ টাইপের সাথে এই UFS 4.0 বা এরকম যে স্টোরেজ টাইপ আছে, তার স্পিডের ডিফারেন্স অনেক বেশি যদি আমরা সেটা পিসির ক্ষেত্রে দেখি। কিন্তু যখন একটা ফোনের মতো ডিভাইস হচ্ছে, স্মার্টফোনে আমরা ইউজ করছি, দুটোর মধ্যে সেরকম কিছু তফাৎ থাকে না। ওই সামান্য তফাতের জন্য অত টাকা দাম বাড়িয়ে দেওয়া, ফোনের জন্য খরচা বাড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা কোনো অ্যান্ড্রয়েড কোম্পানি করে না, এটা আমি মনে করি। তবে অ্যাপেল তো অ্যাপেল, তাদের যা কিছু হয় সেটা সব যুক্তি বুদ্ধি সব কিছুর বাইরে। তারা বেস্ট জিনিসটাই লাগাবে, সে যা খরচা পড়ে পড়ুক, তার দাম যদিও আমরাই দেবো, তবুও অ্যাপেলের এটাই পলিসি, অ্যাপেল সেই জন্য করে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্যামসাং বলে শুধু নয়, অন্যান্য কোনো কোম্পানি, এমনকি হুয়াওয়ে যখন ছিল, তারাও এই জিনিসটা করতো না। মোহাম্মদ রফিকুল বলছেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ম্যাটার্স অ্যান্ড দ্যাটস হোয়াট ডিফারেন্সিয়েটস স্যামসাং অ্যান্ড অ্যাপেল ফ্রম আদার ব্র্যান্ডস। হ্যাঁ, এটা কিন্তু একদম 100 বার। অবশ্যই ভিভো অনেক উন্নতি করেছে, OnePlus এর আমরা জানি ওয়েস যেটা আছে বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা যথেষ্ট ভালো, তবুও এখনো ওয়ে অ্যাহেড। মানে অ্যাপেল বলুন আর স্যামসাং বলুন, তারা অন্য যে কোনো কোম্পানির থেকে এখনো অনেকটাই এগিয়ে আছে। এটা ম্যাটার করে। ভিভো ভালো ফোন বানাচ্ছে মানে এটা দিনটা রাত হয়ে যাবে না, কিন্তু ভিভো ভালো ফোন বানালেও সফটওয়্যার এক্সপিরিয়েন্সে তারা অনেক উন্নতি করলেও অ্যাপেল আর স্যামসাং এর থেকে এই জায়গায় তারা এখনো পিছিয়ে আছে। ভিভো বলে না, সব কোম্পানি পিছিয়ে আছে। অভিষেক সাহা তিনি বলছেন, আচ্ছা দাদা, কোনো ফোনে যদি মিডিয়াটেক 9300 আর স্ন্যাপড্রাগন 8 Gen 3 একসাথে ব্যবহার করা হয়, তাহলে কি হবে? আরো ভালোভাবে গেম প্লে, ক্যামেরা ইত্যাদি চালানো যাবে, নাকি কাজ করবে না? কাজ করবেই না। আসলে কত পাওয়ার দেবো আমরা? কেন আরো পাওয়ারফুল প্রসেসর আমরা স্মার্টফোনে ব্যবহার করছি না? পিসিতে যে প্রসেসর ইউজ করা হয় সেগুলো এনে তো স্মার্টফোনে বসিয়ে দেওয়া যায়। কেন দিতে পারছি না আমরা? দিতে পারছি না কারণ স্মার্টফোন ডাইরেক্ট ইলেকট্রিসিটির সাথে প্লাগ অ্যান্ড সকেট দিয়ে কানেক্ট করা থাকে না। তার জন্য তার পাওয়ার রিসোর্স যেটা আছে সেটার ব্যাপারে কিছু লিমিটেশন আছে। ওই ব্যাটারি দিয়েই স্মার্টফোনটা চলে, তার প্রসেসর চলে। তার ফলে খুব পাওয়ারফুল আমরা কোনো রকম কিছু ইউজ করতে পারি না একটা স্মার্টফোনের মধ্যে যে সেটাই সব ব্যাটারি খেয়ে নেবে, বাকি আর কিছু চলবে না। একটা দিন, গোটা দিন অন্তত একটা স্মার্টফোনকে তো ব্যাটারি ব্যাকআপ দিতে হবে। তার জন্য একটা প্রসেসর যথেষ্ট, এবং সেই প্রসেসরটা যা পারফর্ম করে সেটাও যথেষ্ট। তো সেক্ষেত্রে দুটো প্রসেসর ইউজ করার ব্যাপারটা আমি যতটা বুঝি, আমার যতটা মনে হয় যে একদম ডেডিকেটেড দুটো একই রকম পাওয়ারফুল প্রসেসর কখনোই ইউজ করার সম্ভব না বা করা যাবে না, যদি না ব্যাটারির ব্যাপারটাতে খুব বিশাল কিছু চেঞ্জ আসে। রেড ব্লাড FF বলছেন, দাদা সত্যি করে বলুন তো, ভিডিও শুট করার সময় ভিভো V3 চিপ বলতে গিয়ে আপনার কয়বার ভুল হয়েছে এবং পরে আপনি এডিটিং করে ঠিক করেছেন? লাভ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, আপনাকে অনেক ভালোবাসা। V3 চিপের বদলে যেরকম গতবার V2 চিপ ছিল, সেই V2 চিপ বারবার বলে ফেলেছিলাম ইনফ্যাক্ট ভিডিও যখন রেকর্ড হয়েছিল। পরে এডিট করতে গিয়ে দেখা গেল যে ওখানে V2 বলা হয়েছে। দেখুন, V3 কথাটা আলাদা করে বলে সেটা ওই জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছে। কথাটা যতবার আমি V2 বলেছি সেটাকে কেটে বাদ দিয়ে তার জায়গায় V3 কথাটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তার ফলে শুনতে একটু ওরকম অদ্ভুত লেগেছে, কানে একটু ওরকম লেগেছে, কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, ভুল বলেছিলাম, ঠিকটা করে নিয়েছি, এটাই বড় কথা। স্ট্রেঞ্জার ওয়াজ দেয়ার। আরে অভ্র দাদা, টেকওয়াইজারের ক্রিয়েটারকে দেখলাম, মনে হয় ওয়াও। আমি ওখানে লিখেছিলাম যে কাদের সাথে আমাকে দেখলেন এই ভিডিওটাতে। অনেক ফটো স্যাম্পল ছিল, তার মধ্যে কোনো ফটো স্যাম্পল ছিল বিবমের সাথে, কোনোটা ছিল টেকওয়াইজারের সাথে, কোনোটা ছিল মুকুল শর্মার সাথে। এরকম বেশ কিছু ক্রিয়েটারের সাথে আমার কিছু ছবি ছিল। টেকনিক্যাল সোমস কানাডার ও একজন ক্রিয়েটার, তার সাথে ছিল প্রতাপজি, মালায়ালাম ক্রিয়েটার, তার বেশ কিছু ছবি ছিল। এরকম বেশ কিছু মানুষের সাথে আলাপ পরিচয় হয়েছে, দেখা হয়েছে, তাদের বেশ কিছু ছবি ছিল। অবশ্যই আমি সেই জন্যই বলেছিলাম আপনাদের ভিভোর ভিডিওটা দেখে জানাবেন যে কোন কোন ক্রিয়েটারকে চিনতে পারলেন। অলস্টার গেমিং তিনি বলছেন, 20 থেকে 25-এ বেস্ট ক্যামেরা ফোন সাজেস্ট করুন দাদা।
লেটেস্ট ফোন না হলেও চলবে, লাভ ফ্রম বারুইপুর। ইন্ডিয়াতে যদি দেখেন তাহলে আমি বলবো এই মুহূর্তে নাথিং ফোন 1 ডিসকাউন্ট দিয়ে চলে আসছে, সেটা নিতে পারেন। এছাড়া OnePlus এর ফোনগুলো অবশ্যই দেখতে পারেন, OnePlus Nord 3, OnePlus Nord CE 3 Lite, এইসব যে ফোনগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো ক্যামেরা দিচ্ছে। আইকুর ফোন সেটাও যখন ডিসকাউন্ট দিয়ে বা এইসব প্রাইসে চলে আসবে সেটাও দেখতে পারেন। আর যদি একটু পুরনো ফোন দেখেন Realme 9 Pro Plus, তবে এটাও একটু বেশি পুরনো হয়ে গেছে, তবুও তার ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, সেই ফোনটাও দেখতে পারেন। তো এই দামে বেশ কিছু ভালো ক্যামেরা ফোন আছে, আমার মনে হয় আপনি কোনোটা নিলেই খুব একটা ঠকবেন না। দা UHD র্যান্ডম চ্যানেল তিনি বলছেন, দাদা আদাব, কেমন আছেন? আপনার বড় একজন ভক্ত মানুষ বলছিলাম বাংলাদেশ থেকে। আমি দ্য 4K র্যান্ডম চ্যানেলের ওনার বলছিলাম। কথা হচ্ছে আপনি হুদাই শাওমিকে বদনাম করেন। সেদিন রাতুল ওসমান ইউটিউব চ্যানেলে রাতুল ভাইয়ের ভিডিওতে দেখলাম শাওমি 14 Pro প্রায় সব জায়গায় স্যামসাং গ্যালাক্সি S23-কে হারিয়ে দিচ্ছে। শাওমি গত 1 বছরে খুব ভালো কাজ করতেছে, আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, MI UI HyperOS স্টেবল স্মুথ চলছে। ইদানিং তাদের ক্যামেরা এবং সফটওয়্যার অসাধারণ লাগছে, আগের মতো আপনাদের মতো ইউটিউবার ভাইদের মুখে এরকম একচেটিয়া মানায় না। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে শাওমি কি সত্যি ভালো করছে? অবশ্যই শাওমি খুব ভালো করছে, তাদের ফ্ল্যাগশিপ ফোন যখন বানাচ্ছে তাতে অনেক কিছু দিচ্ছে, অনেক ভালো ভালো ক্যামেরা করার চেষ্টা করছে, কিন্তু তবুও সেটা দিনের শেষে স্যামসাং আর অ্যাপেলের থেকে পিছিয়ে থাকছে। কেন থাকছে? ধারাবাহিকতার অভাবের জন্য। এবং রাতুল ওসমান ভাই বলেছেন তিনি খুব ভালো ভিডিও বানান, ভালো রিভিউ করেন, এটা ঠিকই, কিন্তু আপনিও যেহেতু রিভিউ করেন, আপনি জানেন যে যারা আমরা রিভিউ করি তাদের এক একজনের পছন্দ এক এক রকম হয়। ধরুন আমি এই যে লাভা স্ট্রং এই ফোনটার সাথে স্যামসাং গ্যালাক্সি নোট 23 আলট্রার যদি কম্প্যারিজন করতে বসি, এবং আমি যদি ডেলিভারেটলি চাই যে এই ফোনটাকে, স্যামসাংয়ের ফোনটাকে খারাপ দেখাবো এই ফোনটার থেকে, তাহলে আমি সেটা করতে পারি। আমি একজন রিভিউয়ার সেটা করতে পারে, আপনাকে দেখাতে পারে যে লাভার ফোনটাই বেশি ভালো। কিন্তু আমি একথা একদমও বলছি না, একবারও বলছি না রাতুল ওসমান ভাই সেটা করেছে। তার নিজের পছন্দ বা নিজের যেরকম মনে হচ্ছে তিনি সেরকম মতামত দিয়েছেন, এবং তিনি একা দেননি। বহু ইউটিউবার সত্যিই বলেছেন যে শাওমির ফোন খুব ভালো ক্যামেরা, কিন্তু আবার বহু ইউটিউবার বলেছে ভালো না। তার মধ্যে আমি পড়ছি, এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গি রাখবেন, এটাই তো স্বাভাবিক, নইলে একটা রিভিউ দেখলেই তো আপনার চলে যেত। তো 10 জনের রিভিউ আপনি এই কারণেই দেখেন যে 10 জন কি বলছে, তাদের মতামত আলাদা, সেগুলো শুনে আপনি নিজের একটা মতামত তৈরি করবেন, তারপর আপনি ডিসিশন নেবেন। এটাই তো হওয়া উচিত নাকি? আনোয়ার বিন কাশেম বলছেন, এটা খুবই দুঃখজনক যে শুধু বেস্ট ক্যামেরা ফোন নিয়ে আলোচনায় হুয়াওয়ের কোনো ফোন আসেনি বলে, অথচ হুয়াওয়ের ক্যামেরা অসাধারণ। হুয়াওয়ে শুধু নয় তো, হুয়াওয়ে নিঃসন্দেহে খুব অসাধারণ ক্যামেরা দিচ্ছে, অসাধারণ ফোন বানাচ্ছে। সনিও কিছু কিছু ক্ষেত্রে ভালো ফোন বানায়, এরকম বেশ কিছু কোম্পানির বেশ কিছু ফোন আছে, কিন্তু সেগুলো কেন আসেনি? নুবিয়ার ফোন আপনারা প্রায় বলেন, নুবিয়া রেড ম্যাজিকের ফোন আমরা কেন রিভিউ করি না, বা সেই ফোনগুলো কতটা ভালো হবে করি না এই কারণে, বা ভালো হবে বলতে পারি না এই কারণে, কারণ ওই ফোনগুলো আমাদের হাতে আসে না। হুয়াওয়ের ফোন এখন যদি আমার হাতে আসেও, আমি ফোনটাকে বলবো সেরা ফোন, যদি ভালো হয় ফোনটাকে বলবো সেরা ফোন, কিন্তু তারপর এটা বলবো যে হুয়াওয়ের ফোন এখন নেবেন না। এটা আমি বারবার বলে আসছি। আপনি দেখুন না কটা হুয়াওয়ের ফোন বাংলাদেশে বিক্রি হচ্ছে, কটা হুয়াওয়ের ফোন ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে, কোন দেশে কটা হুয়াওয়ের ফোন বিক্রি হচ্ছে চায়নার বাইরে। তো হুয়াওয়ের ফোন গুগলের সাথে নেই বলে আমরা কিনতে পারবো না, সেটা রেকমেন্ড করতে পারবো না, সেটাতেই কোনো লিস্টেই আসবে না, সে যতই সেরা হোক না কেন। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। তো অরিত্র ঘোষ তিনি বলছেন, দাদা আজ জরুরি ভিত্তিতে একটা রিপ্লাই চাই। M21 কোনো সমস্যা ছাড়া চলছিল, হঠাৎ দেখি মেন ক্যামেরাতে কালো স্পট আসে, যদিও বালু ঢুকেছে সামান্য, এটা কি পার্মানেন্ট ড্যামেজ? এটা সত্যি আমরা না দেখে তো বলতে পারবো না। এটা ভাই আমার শুনে খুবই খারাপ লাগছে। আপনি অবশ্যই এটা সার্ভিস সেন্টারে বা কোনো মেকানিককে দেখান, তিনি দেখে এটা বলতে পারবেন। সত্যি খুবই খারাপ খবর এটা, কিন্তু না দেখে, ফোন না দেখে আমরা কি করে এটা বলি বলুন? অল মিডিয়া বিডি তিনি বলছেন, দাদা একটা প্রশ্ন ছিল, অনেক আগে থেকেই দেখতেছি যে ভিভো কোম্পানি একটা ফোন নিয়ে আসবে যেটা থেকে ছোট একটা ড্রোন বের হবে, তখন সেটা দিয়েই ছবি ভিডিও করা যাবে, এটা কি আসলেই আসবে এবং কবে আসতে পারে? আশা করি রিপ্লাই পাবো। এই ফোনটা ভিভো যে দেখিয়েছিল এটা আসলে একটা প্রোটোটাইপ ছিল বা কনসেপ্ট ফোন ছিল, আরও ঠিক করে বলতে হয়। তো এরকম ফোন সম্ভবত আসবে না কোনোদিন। আমি যেরকম বুঝি তাতে আমি বুঝি যে এরকম ফোন আসা সম্ভব না, কারণ আপনি বাস্তব যে দুনিয়াটা, সেই দুনিয়াতে প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখুন যে ওই যে ড্রোনগুলো বেরোবে সেগুলোর তো পাওয়ার কিছু লাগবে, পাওয়ার সাপ্লাই দিতে হবে, তার জন্য কত ব্যাটারি দেওয়া সম্ভব? ড্রোনের মধ্যে যদি ব্যাটারি আলাদা করে দেওয়া হয়, সেটা বেরিয়ে কত দূর অব্দি ঘুরতে পারবে বা কতক্ষণ অব্দি ঘুরতে পারবে, তার সত্যি কি বাস্তবে কোনো প্রয়োগ থাকবে? এবং এই কারণেই এই ফোনগুলো দেখতে যত ভালো হয়, কনসেপ্ট যত ভালো হয়, মনে হয় খুবই আকর্ষণীয়, কিন্তু সত্যি এই ফোনগুলো বাজারে আসলে কেউ কিনবে না, কারণ একটা ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। একটা ফোন আমরা একবার ড্রোন ওড়াবো আর তারপর সাথে সাথে সেটা 5 মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে সেটা পুরোপুরি ডেড হয়ে যাবে, এরকম ফোন নিয়ে তো আমরা চলতে পারি না। এরকম ফোন হয়তো 10টা বিক্রি হবে, 100টা বিক্রি হবে, তাতে কোম্পানির পর্দায় পোষাবে না। আদিত্য ঘোষ বলছেন, একটা প্রশ্ন ছিল, আইফোন 15 নর্মাল মোডে ফটোগুলো ওয়াশড আউট আসে, বাট ভিভিড মোডে অনেক ভালো আসে, কম্পেয়ার টু দ্য স্যামসাং এ উইদাউট মোড সিলেকশন ফটো ভালো আসে, এই ক্লেমটা কি সত্যি? আসলে অ্যাপেল যেটা করে তাদের আইফোনগুলোতে একদম মানে কি বলবো, কোনো রকম বিউটিফিকেশন ছাড়া, কোনো রকম মডিফিকেশন ছাড়া, প্রসেসিং ছাড়া একদম নর্মাল ন্যাচারাল ছবি
ছবি তুলে দেওয়ার চেষ্টা করে, তারপর আপনি গিয়ে বসে ফটোশপে বা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সেগুলো এডিট করবেন, সেই রকম ভাবে আপনাকে ছেড়ে দেয়। কিন্তু অন্য যে কোম্পানিগুলো আছে প্রত্যেকে, সে স্যামসাং হোক, ভিভো হোক, ওপো হোক, কম বেশি প্রত্যেকে সেই ফটোগুলোকে প্রসেস করে। কিছু ফটো তোলার পর বাস্তব যে ফটোটা, সেই ফটোটাকে একটু অন্যরকম চেঞ্জ করে যাতে দেখতে ভালো লাগে, ফটোটা আরো যাতে সুন্দর হয়ে ওঠে। মানে আমরা এডিট না করে কোম্পানি আমাদের এডিট করা ছবি দিচ্ছে, ব্যাপারটা এটাই দাঁড়ায়। তো তার জন্যই অ্যাপেল বা আইফোনে যে ছবি আসে সেই ছবি আমাদের দেখতে ভালো লাগে না, কিন্তু সেই ছবি যারা আর্টিস্ট বা যারা এসব এডিটের কাজ টাজ করে তাদের জন্য খুব ভালো ছবি মনে হয় তাদের, ওটা তারা ওটার উপর নিজের মতো করে কাজ করতে পারে বলে। আলামিন উজানি বলছেন আপনাকে ভালো লাগে, আপনার কথা বলার ভঙ্গি সত্যিই আলাদা, একই সাথে প্রাঞ্জল বচন, শুদ্ধ উচ্চারণ, ফান ফ্যাক্ট, আর সব থেকে ভালো লাগার বিষয় হলো ভিউয়ারদের জন্য একরাশ নির্জলা সত্য উপস্থাপনা। পেট জামানায় যেটা অনেক কষ্টসাধ্য। প্রায় সব ভিডিও দেখা হয়, কমেন্ট খুব একটা করি না। ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে। পূর্বে একটা প্রশ্ন করেছিলাম, নেওয়া হয়নি, জানতে চাই অ্যান্ড্রয়েডে আমরা যে মড এপিকে ব্যবহার করি প্রিমিয়াম সুবিধার জন্য, এটা কতটা ক্ষতিকর, এর কোনো বিকল্প আছে কি? দাঁড়ান, প্রশ্নটা পড়ার পর আমি একটু মাটিতে নেমে আসি। আগে মাটিতে পাই পড়তে চাইছি না, মানে এমন ভেসে গেছি বাতাসে, মাটিতে নেমে আসতে তো সময় লাগবে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত প্রশংসা করেছেন বলে। কিন্তু যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে মড অ্যাপ্লিকেশন ইউজ করা সব সময় রিস্কি। মানে আপনি প্লে স্টোর থেকে তো মডিফাইড অ্যাপ্লিকেশন পাবেন না। মডিফাইড অ্যাপ্লিকেশন আপনাকে কোনো থার্ড পার্টি থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে হবে, এবং সেখানে যে সেটা করেছে তাকে আপনি কেন ভরসা করবেন? কোনো কারণ আছে কি তাকে আপনি চেনেন যে তাকে ভরসা করবেন? তো ভরসা যেহেতু করেন না, সবসময় সেই সম্ভাবনা থাকবে যে সেই লোকটা চোর, আপনাকে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো না কোনো বিষাক্ত জিনিস, ভয়ঙ্কর জিনিস, ম্যালওয়্যার হোক যা হোক, সেটা ভরে দিয়ে দেবে আপনার ফোনে। তো এই রিস্কটা তো থাকেই সবসময়। আমি বলছি না যে প্রত্যেকে এরকম করে, সবকটা অ্যাপ্লিকেশন এরকম হয়, কিন্তু আপনি নিজে ভাবুন, অচেনা একজন মানুষ, তার জিম্মায় কি আপনি আপনার ফোনটা ছেড়ে রেখে একটু ঘুরে আসতে পারবেন? এখানেও ব্যাপারটা সেরকম হচ্ছে, আপনি একজন অপরিচিতের জিম্মায় আপনার ফোনটাকে দিচ্ছেন, এবং সেই রিস্কটা আপনি নেবেন কিনা সেটা ডিসিশন আপনাকে নিতেই হবে। কিন্তু এর বিকল্প কিছু আছে কিনা, এই প্রশ্নটার সরাসরি উত্তর হচ্ছে যে একেবারেই কিছু নেই। আপনাকে পয়সা খরচা করতে হবে, ফুল ভার্সন বা পেড ভার্সন সেগুলোকে নিতে হবে। অ্যানিমে বাংলাদেশ তিনি বলছেন, দাদা রিয়েলমি কোম্পানি কেন জানি এখন আগের মতো বেশি ফোন রিলিজ করছে না, এর কারণ কি? আইকিউ ব্র্যান্ডকে কেন জানি আমার অনেক বোরিং মনে হয়, শুধু স্পেসিফিকেশনস দেখিয়ে তারা ইউজারকে ফোন বিক্রি করে, নতুন কিছু ট্রাই করে না। এই ব্যাপারে আপনার কি মতামত? প্রথম কথা, রিয়েলমি কোম্পানি আগের মতো বেশি ফোন বার করছে না, তার কারণ তারা বেশি ফোন বার করে একবার হাত পুড়িয়েছে, তাদের খুব একটা কিছু লাভ হয়নি, উল্টে লস হয়েছে। কোম্পানি যেটা উঠছিল ওপর দিকে সেটা এখন নিচের দিকে নামছে। এছাড়া রিয়েলমি কোম্পানির মধ্যে প্রচুর ডামাডোল চলছে, তার জন্য তারা বেশি ফোন খুব একটা এখন লঞ্চ করছে না। দেখা যাক, ভবিষ্যতে হয়তো করবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, আইকিউ বোরিং, হ্যাঁ আইকিউ বোরিং, যে এই অভিযোগটা আইকিউর বিরুদ্ধে আছে, সত্যিই আছে। এটা আমি একা, আপনি একা বলছেন না, আমরা অনেকেই বলি এটা। কিন্তু তার সাথে সাথে এটাও ভাবতে হবে, আইকিউ যদি বোরিং না হয়ে আইকিউ যদি অন্যদের মতো করতো, তাহলে আমরা আইকিউর দিকে ঘুরেও তাকাতাম না। কিন্তু আইকিউ বোরিং হওয়ার পরও, বোরিং বলেই সে যে স্পেসিফিকেশন যে দামে দিচ্ছে, তার জন্যই তো আমরা তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছি। অ্যাডোনিসি, উচ্চারণ ঠিক করলাম কিনা জানি না, আপনি কমেন্টে লিখে জানাবেন আপনার সঠিক নামটা। তিনি বলছেন, দাদা আপনার অনেস্ট মতামত চাইছি, আইকিউ 12 ফোনটা কি ভ্যালু ফর মানি? হ্যাঁ, এটা সত্যি এখন যেরকম ফোন বেরোচ্ছে এবং ভবিষ্যতে আরো যত দামি দামি ফোন বেরোবে বলে আমি এখন যা বুঝছি, মানে ফোনের দাম আরো বাড়তে চলেছে, তাতে আইকিউ 12 ভ্যালু ফর মানি ফোনই। অর্পণ সেন বলছেন, দাদা আমার 3টে প্রশ্ন আছে। এক, ফোনের স্ক্রিন প্রোটেক্টর কি ফেটে গেলেও পাল্টে নেওয়া উচিত, নাকি না পাল্টালে কোনো সমস্যা হবে, কোনটা করা উচিত? না পাল্টালে এমনিতে কোনো সমস্যা না, ফোনটা দেখতে ভালো লাগবে না, হাতে টাচ করতে গেলে কিছু সমস্যা হতে পারে, এছাড়া এমনি কোনো সমস্যা হওয়ার কথা না। আর স্ক্রিন প্রোটেক্টর আপনি যখন ইচ্ছা পাল্টাবেন, যেরকম ইচ্ছা পাল্টাবেন। 2 নম্বর, নোকিয়া কোম্পানির একটা 6-7 বছরের পুরনো তারযুক্ত হেডফোন যদি এখন রেডমি ফোনে ব্যবহার করি, তাহলে কানের কি কোনো সমস্যা হবে? না, এমনিতে সমস্যা হওয়ার কথা নয়, তবে টেকনোলজি তো অনেক উন্নত হয়েছে। আগেকার হেডফোন সেটা কানের জন্য কতটা ভালো ছিল আমরা সত্যিই জানি না। এখন হয়তো হেডফোনগুলো এতটাই ইমপ্রুভ করেছে যে কানের জন্য তুলনামূলক কম ক্ষতি করে, কারণ এখন এইসব ব্যাপারে নজর দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় তফাৎ খুব একটা বেশি হবে না, যদি হয়ও সেটা সামান্যই তফাৎ হবে। 3, একটা ফোন কোম্পানি যে একটা মডেলের অনেকগুলো ফোন তৈরি করে, তো তাই কোম্পানিগুলো কি সব ফোনের কোয়ালিটি একই রকম রাখতে পারে? না, কেউ কখনো রাখতে পারে না, কোনো কোম্পানির কোনো কিছু না। আপনি বাজার থেকে আটা কিনে আনলেও আটার প্যাকেট 10টা প্যাকেট কিনলে 10 রকম কিছু ডিফারেন্স থাকবেই। কিন্তু কোম্পানিগুলোকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তারা যখন একটা ফোন বানাবে, তার ফোন বানানোর পারমিশন পেতে হলে তাদের কিছু স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেতে হয় যে আমার ফোনে এই থাকবে, এই কোয়ালিটি আমরা ম্যাচ করব, এবং সেই অনুযায়ী আমাকে পারমিশন দেওয়া হোক। সেই অ্যাপিল করার পর যখন সেই রকম বোর্ড থেকে বিভিন্ন রকম পারমিশন আসে, তারা সেই কোয়ালিটি ম্যাচ করে প্রতিটা ফোন বানাতে শুরু করে। মানে ন্যূনতম ওই কোয়ালিটিটা দিতে হবে, তার থেকে কম দিলে কোম্পানির বিরুদ্ধে ওই সার্টিফিকেশন যারা সার্টিফিকেট দেয় সেই সংস্থাগুলো মামলা করবে বা তাদের ব্যান করে দেবে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। কোম্পানি ওইরকম রিস্ক নেয় না 2-4 পয়সার জন্য। সুমন বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে আজকে সহ 3বার কমেন্ট করলাম, কিন্তু আপনি আমার কমেন্টের উত্তর দিলেন না, তাই আজকে আবার কমেন্ট করলাম। আমি জানতে চাই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি? তাছাড়া দামের অনেক পার্থক্য থাকে, তাহলে কি অফিসিয়াল ফোনের তুলনায় আনঅফিসিয়াল ফোনের পারফরমেন্স কি খারাপ হবে? বলবেন
প্লিজ অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোনের সোজা পার্থক্য এটা বহুবার বলেছি যে অফিসিয়াল ফোনগুলো সরকারিভাবে নথিভুক্ত, সেগুলো একদম মানে পরিষ্কার ফোন আর কি। আর যেগুলো আনঅফিসিয়াল ফোন সেগুলো চোরা পথে বিদেশ থেকে আসা ফোন, এবং সেই ফোনগুলো সরকারের হিসাবে কালো তালিকাভুক্ত ফোন। তো এই হচ্ছে মূলত তফাৎ। এবার কোন ফোনটা ভালো হবে? অবভিয়াসলি আনঅফিসিয়াল ফোনের দাম কম হবে, কারণ ওটা চোরা পথে তো আনা হয়েছে কম দামে বিক্রি করবে বলেই, তো কম দামে ওগুলো বিক্রি হয়। কিন্তু আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে রিস্ক এটাই থাকে যে সেগুলো খারাপ ফোন হতে পারে, ইউজড ফোন হতে পারে, মানে ইউজড ফোনকে একদম সুন্দর করে প্যাক করে আবার নতুনের মতো করে বিক্রি করা হচ্ছে, এটা হতে পারে। আনঅফিসিয়াল ফোনে তার ফলে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এবং কোম্পানি যেহেতু তার জন্য কোনো রকম দায় নিচ্ছে না, সেই ফোনগুলোর ব্যাপারে ওয়ারেন্টি দিচ্ছে না, তাই সেই ফোনগুলো নেওয়া সবসময় একটু রিস্কি হবে। তো আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের এটাই তফাৎ। কিন্তু আপনি এই রিস্কগুলো নিচ্ছেন বলে, এই কম্প্রোমাইজগুলো করছেন বলে আনঅফিসিয়াল ফোন দামও তুলনামূলক কম হবে। তবে আর একটা কথা আমি বলতে চাই, আনঅফিসিয়াল ফোন কেনা মানে সেটা কিন্তু দেশের ক্ষতি করা। আসলে দেশের ট্যাক্স যে আছে সেই ট্যাক্স আমরা যখন দিই, সেই ট্যাক্সের টাকা দিয়েই তো সরকার দেশটা চালায়, উন্নতি করে। তো আনঅফিসিয়াল ফোন কিনলে সেই যে টাকাটা আপনি দিলেন সেই টাকাটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে গেল, সেটা কালো টাকা হয়ে গেল। সেই টাকাটা কিন্তু আর দেশের ইকোনমি যে তার হিসাবে আসবে না। তো অর্থনৈতিকভাবে দেশ কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, খুব গুরুগম্ভীর কথাবার্তা হয়ে গেল না? আপনারা আসলে এতক্ষণ টেক সাইগা ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রতি রবিবার আসে যে পর্ব, সেই পর্বের ভিডিও দেখছিলেন। এখানে আপনারা মন খুলে প্রশ্ন করেন, আমি প্রাণ খুলে উত্তর দিই। আজকের ভিডিওর নিচেও আপনাদের কমেন্ট দিয়ে রাখবেন, আগামী কোনো পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। আমি অভ্র, আর আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।